আমার মনে হয় জোসেফাইন, তুমি আবেগ নিয়ে বিষয়টাকে দেখছ, কিন্তু বিষয়টা আবেগের নয়। আমার জীবন, তোমার জীবন, সারার জীবন, এমনকি আমাদের আহমাদ আবদুল্লার জীবনও এর সাথে জড়িত। সুতরাং বিষয়টা নিয়ে তোমাকে ধীর স্থিরভাবে ভাবতে হবে, বলল আহমাদ মুসা। আহমাদ মুসা শুয়েছিল। জোসেফাইন বসেছিল আহমাদ মুসার মাথার কাছে। জোসেফাইনের ডান হাতটা আহমাদ মুসার মুঠোর মধ্যে। আহমাদ মুসার দিকে জোসেফাইন তাকিয়েছিল পলকহীন চোখে। তার কথা শুনে গম্ভীর হয়ে উঠল জোসেফাইনের মুখ। সে হাত ছাড়িয়ে নিল আহমাদ মুসার হাত থেকে, বলল, তুমি আমার চিন্তা, আমার কথাকে আবেগ বলছ? বরং আমার মনে হয় তুমি আবেগ থেকে কথা বলছ। আমার চিন্তা হঠাৎ আবেগপ্রসূত নয়। আমি দীর্ঘদিন ভেবেছি এ বিষয়টা নিয়ে। মনে আছে তোমার? আমি ইস্তাম্বুলে তোপকাপি প্রাসাদে অবস্থানকালে তোমাকে বলেছিলাম আমাকে আমেরিকা সফরের অনুমতি দেওয়ার জন্যে। তারও আগে থেকে আমার এই চিন্তার শুরু। আমি একজন মেয়ের মন নিয়ে, তোমার স্ত্রীর মন নিয়ে, সারাকে নিয়ে অনেক ভেবেছি। অনেক ভাবনার ফল আমার এই সিদ্ধান্ত। একে তুমি আবেগপ্রসূত বলে আমার প্রতি অবিচার করতে পারো না। আহমাদ মুসার মুখও গম্ভীর হয়ে উঠেছে। জোসেফাইনের হাত আবার হাতে নিয়ে বলল, আমার আবেগপ্রসূত বলার অর্থ এই নয় যে তুমি কথাটা হঠাৎ বলছ কিংবা চিন্তা না করে বলছ। আবেগপ্রসূত বলেছি কারণ গোটা বিষয়টা তোমার জন্য আবেগের। একজন বান্ধবীর সাথে তোমার সম্পর্কের বা সেরকম একজন মেয়ের সাথে আমার সম্পর্কের বিষয়টা আবেগেরই হওয়ার কথা। এমন ক্ষেত্রে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক। তোমার, আমার, এটা কোনো দোষ নয়। কিন্তু তুমি যে চিন্তা করছো, যে কথা তুমি বলছো, তা অপ্রয়োজনীয়, অন্যায় ও অস্বাভাবিক জোসেফাইন। অপ্রয়োজনীয়, অন্যায়, অস্বাভাবিক, এটা কি চিন্তা করে বলছো? তুমি আহমাদ মুসা, কথা তুমি কি করে বলতে পারো? অন্যায়ের প্রতিকারের জন্যে যে বিপদের সাগরে ঝাঁপিয়ে পড়ে, যে মানুষের অশ্রু মোছানোর জন্যে নিজের দুঃখ কষ্টের কথা সামান্যও ভাবে না, সে আহমাদ মুসা এটা কিভাবে বলতে পারে? তুমি সারা দুনিয়ার দুঃখী মানুষের কথা ভাবো, সারার কথা কোনোদিন ভেবেছ? বলল জোসেফাইন। জোসেফাইনের কণ্ঠ ভারী। সরি জোসেফাইন, পৃথিবীর দুঃখী মানুষের কাতারে তুমি জেফারসন পরিবারের সন্তান সারাকে রাখছ কি করে? বলল আহমাদ মুসা। সঙ্গে সঙ্গে উত্তর দিল না জোসেফাইন। তাকিয়েছিল সে আহমাদ মুসার দিকে, তার চোখে স্তম্ভিত দৃষ্টি। জোসেফাইন হাত দিয়ে আহমাদ মুসার মুখ একটু তুলে ধরল। আহমাদ মুসার চোখে চোখ রেখে বলল, তুমি কথা বলতে পারলে? এত নিষ্ঠুর হতে পারলে সারা জেফারসনের প্রতি? তুলনাটা করে আহমাদ মুসাও একটু বিব্রত হয়েছিল। এভাবে তুলনা করা ঠিক হয়নি, এটা সে উপলব্ধি করল। জোসেফাইনের চিন্তার প্রতি কঠোর হতে গিয়েই আহমাদ মুসা এটা বলেছে। আহমাদ মুসা যখন এসব ভাবছিল, তখন নীরবতা ভেঙে জোসেফাইন কথা বলে, বলল, শান্তি ও সুখ এক জিনিস নয় আহমাদ মুসা। যেমন এক নয় অশান্তি ও কষ্ট। সারার মতো প্রথম শ্রেণীর নাগরিকরা শান্তিতে থাকতে পারে, কিন্তু এ শান্তি তাদের সুখ নিশ্চিত করে না। তুমি সারার শান্তি দেখেছ, তার কষ্টটা দেখনি, তার কান্না দেখনি। জোসেফাইনের কণ্ঠর অশ্রুধারা ঝরঝর করে তার দুচোখ থেকে নেমে এসেছে অশ্রু। সরি জোসেফাইন, এভাবে বলো না, তুলনাটা হঠাৎ হয়ে গেছে। আমি সেটা মিন করিনি, বলল আহমাদ মুসা, তার নরম কণ্ঠ, কিন্তু গলা ভারী। জোসেফাইন চোখ মুছে নিজেকে সামাল দিয়ে বলল, তুমি সারাকে আমার চেয়ে বেশি চেনো। সারার মতো মেয়েরা নীরব কান্না, বিদীর্ণ অন্তর নিয়ে শেষ হয়ে যেতে পারে, কিন্তু এরা মুখ খোলে না। সে যে তোমাকে দেখা না দিয়ে পালিয়ে যাবার আগে চিঠি লিখেছিল, তারপর কি সে তোমার সামনে এসেছে? আসেনি। সে শেষ হয়ে যাচ্ছে, যাবে, কিন্তু তোমাকে কিংবা কাউকে কিছুই জানতে দেবে না। তার প্রতি কোনো অবিচার, আমি বলছি, আল্লাহও সইবে না। উত্তরে আহমাদ মুসা কিছুই বলল না। জোসেফাইনের একটা হাত হাতে নিয়ে শূন্যে তাকিয়ে চুপ করে রইল। এক সময় সে চোখ ফিরিয়ে তাকালো জোসেফাইনের দিকে, বলল ধীরে ধীরে, হ্যাঁ জোসেফাইন, সারাকে আমি চিনি। তাকে নিয়ে আমার কোনো কথা নেই। আমার কথা তোমার অস্বাভাবিক চিন্তা নিয়ে। আমার চিন্তাকে অস্বাভাবিক বলছো কেন? স্বয়ং আল্লাহ যা হালাল করেছেন তা অস্বাভাবিক হয় কি করে? জোসেফাইন বলল।
হালাল করেছেন, কর্তব্য বলেননি। বিষয়টা বান্দাদের এখতিয়ারে ছেড়ে দিয়েছেন, বলল আহমদ মুসা। ঠিক আছে, বান্দার এখতিয়ারে ছেড়ে দিয়েছেন, কর্তব্য বলে অভিহিত করেননি, কিন্তু হালাল করেছেন কেন? জোসেফাইন বলল, এর প্রয়োজন দেখা দিতে পারে, এজন্য হালাল করেছেন, বলল আহমদ মুসা। আমার যে চিন্তাকে অস্বাভাবিক বলছ তা কি প্রয়োজন থেকে উদ্ভূত নয়? জোসেফাইন বলল, প্রয়োজন সম্পর্কে ধারণা সবার একরকম হয় না, এটা রিলেটিভ, ম্যান টু ম্যান ভ্যারি করে, বলল আহমদ মুসা। কিছু প্রয়োজন আছে সার্বজনীন, তা ম্যান টু ম্যান ভ্যারি করে না, রিলেটিভও নয়। যে প্রয়োজন থেকে আমার চিন্তাটা এসেছে তা সার্বজনীন একটা বিষয়, সব মানুষের ক্ষেত্রে তা একই রকম, জোসেফাইন বলল। উত্তরে আহমদ মুসা কিছুই বলল না, চোখ নামিয়ে নিল সে জোসেফাইনের চোখ থেকে। আহমদ মুসার চোখে মুখে বিব্রত ভাব। কথা বলল জোসেফাইন, দেখো, তোমাকে বুঝ দেবার ক্ষমতা আমার নেই, কোনো বিষয়ে সঠিক বুঝের তোমার অভাব নেই অবশ্যই, শুধু কোনো বিষয় আমি তোমার কাছে তুলে ধরতে পারি, আমি সেটাই করেছি। জোসেফাইনের কান্না ভেজা কণ্ঠ। আহমদ মুসা জোসেফাইনের দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলল, তুমি এভাবে কথা বলছো কেন জোসেফাইন? আমরা তো একে অন্যের অভিভাবক, পরিপূরক। আমি ভুল করলে তা শুধরাবার, কিছু না জানলে তা জানাবার, না বুঝলে তা বুঝাবার শুধু অধিকার নয়, দায়িত্বও তোমার। ধন্যবাদ, বলে জোসেফাইন একটুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, তুমি কি সারার জীবন নিয়ে ভেবেছ কোনো সময়? সরি, ভাবিনি জোসেফাইন। এ ধরনের ভাবনা আমার কাছে অন্যায় মনে হয়েছে, বলল আহমদ মুসা। ভাবা অন্যায় হবে কেন? একজন মানুষ তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে, তার বিষয়ে ভাবা অন্যায় হবে কেন? জোসেফাইন বলল, বিষয়টা নিয়ে এমন ঘনিষ্ঠভাবে ভাবিনি, ভাববার প্রয়োজনও মনে হয়নি। কারো প্রতি দুর্বল হয়ে পড়া, কাউকে ভালোবাসা, সব সমাজেরই একটা সাধারণ দৃশ্য। আবার নিজের ভুল বুঝতে পেরে নিজের দুর্বলতা ভালোবাসা থেকে সরে আসার ঘটনা কোনো সমাজেই দুর্লভ নয়। এজন্যই আমি তার থেকে বিচ্ছিন্ন থেকেছি, সেও আমার থেকে দূরে সরে থেকেছে। আমি নিশ্চিত ভেবেছি এভাবে সে সব ভুলে স্বাভাবিক হয়ে যাবে, বলল আহমদ মুসা। একটা সম্ভাব্য রেজাল্ট তুমি ধরে নিয়ে বসে আছো, এদিকে কি ঘটেছে জানো না। সে আপ্রাণ চেষ্টা করেছে সরে যাবার জন্যে, সব ভুলে যাবার জন্যে, কিন্তু সে পারেনি। এ কথা সে কাউকে জানান দিচ্ছেও না, এমনকি তার মাকেও না। দেখতে সে নীরব শান্ত, কিন্তু ভেতরে তার অগ্নিগিরির জ্বালা। দেশে থাকতে আমি এতটা ভাবিনি, এখানে এসে তার সাথে মিশেও তা বুঝিনি। সে পাথরের মতো শক্ত শান্ত। ধীরে ধীরে নানা কথায় নানাভাবে তার মায়ের মুখ খুলতে পেরেছি। সারার অলক্ষ্যে সারার কিছু বিষয় তিনি দেখেছেন, সেসব কাহিনী বলতে গিয়ে তিনি কেঁদেছেন, আমিও কেঁদেছি। আর তুমি ভালো করেই জানো, দূরে সরে যেতে, ভুলে যেতে অনেক মেয়েই পারে, সব মেয়ে পারে না। সারার মতো মেয়েরা তো পারেই না। সুতরাং তুমি যে আশা করেছিলে তা তার ক্ষেত্রে সফল হয়নি, সফল হবারও নয়, জোসেফাইন বলল। জোসেফাইন, সারার যে বিষয় তুমি তুলে ধরলে তা তোমাকে কত কষ্ট দিয়েছে জানি না, কিন্তু আমার বুক ভেঙে যাচ্ছে। খুব ভালো মেয়ে সারা, তার এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু আমি কি করব তার জন্যে? তুমি এমন জীবনের কথা বললে, তেমন জীবনের কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি অমন জীবনের জন্য প্রস্তুত নই জোসেফাইন, বলল আহমদ মুসা। তার কণ্ঠ নরম, ভেজা, যেন অশ্রু সাগর পেরিয়ে এসেছে। তাহলে সারার কি হবে? সে কি এভাবে তিল তিল করে শেষ হয়ে যাবে? এটা জীবনকে বাঁচানোর চাইতে বড় প্রয়োজন আর কি আছে? এমন প্রয়োজন সামনে রেখেই তো আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিয়ে হালাল করেছেন। এই প্রয়োজনের দাবি তুমি অস্বীকার করবে কেন? বলল জোসেফাইন। আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না জোসেফাইন, কোনো জবাব আমার কাছেও নেই। থামল আহমদ মুসা, একটু ভাবল, বলল, জোসেফাইন, সারার মাকে তুমি কিছু বলেছ? হ্যাঁ বলেছি, জোসেফাইন বলল। কি বলেছ? জোসেফাইন আহমদ মুসার চোখে চোখ রাখল, বলল, অভয় দাও তো বলতে পারি। কি অভয়? বলল আহমদ মুসা। তুমি বকবে না আমাকে, জোসেফাইন বলল। তোমাকে কখনো বকেছি আমি? বলল আহমদ মুসা। না, বকনি, কিন্তু এবার বকনি খাবার কাজ করেছি, জোসেফাইন বলল। বকনি খাবার মতো কাজ করলে কেন? বলল আহমদ মুসা। তোমার উপর আমার আস্থা আছে, জোসেফাইন বলল। তাহলে বকনির ভয় কেন? বলো, বলল আহমদ মুসা।
জোসেফাইন একটু ভাবল, কথা বোধহয় গুছিয়ে নিল। বলল, আমি তাকে সুযোগ মতো সরাসরি বলেছি আমি সারাকে নিয়ে যেতে এসেছি। তিনি শুনে অনেকক্ষণ চুপ থেকেছেন, তারপর কেঁদেছেন। সারার কথা বলতে গিয়ে আরও কেঁদেছেন। বলেছেন ইসলাম ধর্মে একাধিক বিয়ে আছে, মুসলিম সমাজে তা প্রচলিতও আছে, কিন্তু সারা ভিন্ন প্রকৃতির মেয়ে। সে ভাঙ্গে কিন্তু মচকায় না। তিনি জানালেন, প্রেসিডেন্টের পরামর্শে জর্জ আব্রাহাম জনসন একবার উদ্যোগ নিয়েছিল এই বিয়ের ব্যাপারে সারাকে বলতে, কিন্তু অবশেষে তিনি সাহস পাননি। মা আমার কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে, কাউকে জানতেও দেবে না, বলবেও না কিছু। কেঁদে কেঁদে এসব কথা বলেছিলেন সারার মা। এসব কথায় কথায় হয়েছিল সারার মার সাথে। জোসেফাইন বলল, সারাকে এসব কথা তুমি নিশ্চয়ই বলেছ? বলল আহমদ মুসা। তুমি এত সব আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার জবাব জানতে চেয়েছি, সেটা তো বলছো না। জোসেফাইন বলল, কারণ তুমি আমার স্ত্রী। তুমি কত দূর এগিয়েছ সেটা আমার জানা দরকার, বলল আহমদ মুসা। সারার মাকে যা বলেছি সারাকে আমি সরাসরি সেটাই বলেছি। বলেছি যে আমি তাকে চিরদিনের জন্য নিতে এসেছি। জোসেফাইন বলল, ইন্না লিল্লাহ। কথাটা আমার পক্ষ থেকে বলনি তো? মানে প্রস্তাবটা আমার পক্ষ থেকে হয়ে যায়নি তো? বলল আহমদ মুসা। আমি তা বলিনি, সেটা মনেও করেনি, জোসেফাইন বলল। আহমদ মুসা কিছু বলল না। জিজ্ঞাসা করলে না সারা কি বলেছে? জোসেফাইন বলল, সারার মায়ের কথা থেকে বোঝা যায় সারা কি বলতে পারে, বলল আহমদ মুসা। না জনাব, সারার মার কথা থেকে তা বোঝা যায় না, বরং তোমার কথার সাথে সারার কথার মিল আছে। তুমি আমার চিন্তাকে বলেছ অস্বাভাবিক, আর সে বলেছ অসম্ভব। আর তোমার সাথে তার পার্থক্য হল এ কথা তোলায় সে কেঁদেছে বেশি, কথা বলেছে কম। আরেকটা মজার ব্যাপার হল সারার ভবিষ্যৎ কি, সারার কি হবে, এই প্রশ্নের উত্তরে সারা বলেছে আমি জানি না। আর তুমি বলেছ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। দুজনের একই উত্তর। এর অর্থ তোমরা দুজনের কেউই সিদ্ধান্ত নেবার পর্যায়ে নেই। সিদ্ধান্ত তোমাদের বাইরে থেকে আসতে হবে। জোসেফাইন, যে বিবরণ তুমি দিলে তার অর্থ এও হতে পারে যে আমি ও সারা দুজনেই সময়ের ব্যস্ততাকে মানতে চাচ্ছি। তুমি যে চিন্তা করছো তা আমরা কেউ করছি না, বলল আহমদ মুসা। তোমার কথা বলছি না, সারার কথা বলতে পারি। সে ভাবছে তা নয়। না ভাবলে এত কাঁদছে কেন? কষ্ট নিয়েই তো কাঁদছে, তার জীবন নিয়েই তো কাঁদছে। অসম্ভব বলে যে কথা বলেছে তা নেতিবাচক অর্থে নয়, অবাঞ্ছিত অসহনীয় চলমান সামাজিক মানসিকতার অর্থে। এ মানসিকতার সে অসহায় শিকার, জোসেফাইন বলল। অসম্ভব বলতে কি সারা এটুকুই বুঝিয়েছে জোসেফাইন? বলল আহমদ মুসা। তুমি ঠিকই ধরেছ, শুধু এটুকুই নয়, তার আরও কথা আছে। তোমার পার্সোনাল এবং প্রাইভেট লাইফে বিপর্যয় নামাতে সে চায় না। তুমি শুধুই আমার এই এক্সক্লুসিভ অধিকারে অন্যথা ঘটাতে সে রাজি নয়, বলল জোসেফাইন। তার কোন কথাকে তুমি অস্বীকার করো জোসেফাইন? বলল আহমদ মুসা। গম্ভীর কণ্ঠ তার। আমি সব কথাকে অস্বীকার করেছি। একজনের পার্সোনাল ও প্রাইভেট লাইফে বিপর্যয় আসে যদি অবাঞ্ছিত কিছু ঘটে যায়। এটা অবাঞ্ছিত কিছু ঘটে যাওয়া নয়, বরং এটা একজনের জীবনকে বিপর্যয় থেকে রক্ষা করা, একজনের জীবনকে সম্মান করা। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী বিয়েগুলো সব এই ধরনের। এরপর থাকে তোমার উপর আমার এক্সক্লুসিভ অধিকারে অন্যথা ঘটানোর প্রশ্ন। আমি তাকে বলেছি অনেক নদী এক সাগরে গিয়ে পড়ে, কারোই আশ্রয়ের অভাব হয় না। আহমদ মুসার হৃদয়টা সাগরের মতোই বড়। সেখানে আমাদের দুজনের স্বাধীন অবস্থানের জন্যে জায়গার কোনো অভাব হবে না। তোমাকে ভালোবাসার জন্যে, আমার জন্যে তার যে ভালোবাসা তা থেকে কিছু কাটতে হবে না, তা কাটতে হয়ও না। আল্লাহ মানুষের মনকে এভাবেই তৈরি করেছেন, না হলে একাধিক বিয়ের অনুমতি আল্লাহ দিতেন না। জোসেফাইন বলল, তুমি ঠিক বলেছ জোসেফাইন। আল্লাহ এভাবে মানুষের মন তৈরি করেছেন। যারা মন এভাবে রাখতে পারবে না, মানে যে একাধিক স্ত্রীকে সমানভাবে দেখতে পারবে না, তাদের একাধিক বিয়েতে নিষেধ করা হয়েছে। আমার মনেও এ আশঙ্কা আছে জোসেফাইন, বলল আহমদ মুসা। তুমি তর্কের খাতিরে, তর্কের জন্যে এ কথা বলছ, তাই তোমার এ কথার জবাব আমি দেব না। শুধু তোমাকে তোমার মনকে জিজ্ঞাসা করতে বলবো, সেখানে জোসেফাইনের পাশে সারার বসার জন্যে স্থানের অভাব ঘটবে কিনা। জোসেফাইন বলল। আবেগে তার কণ্ঠরুদ্ধ। আহমদ মুসা কোনো উত্তর দিল না। তার গম্ভীর মুখ আরও গম্ভীর হয়ে উঠল।
জোসেফাইন আবার মুখ খুলেছিল কথা বলার জন্যে। এ সময় দরজায় কয়েকটা নক হলো খুব দ্রুত। সাধারণত এমন নক হয় না। বিস্মিত জোসেফাইন দ্রুত এগোলো দরজার দিকে। দরজা খুলল। দরজায় জিনা জেফারসন, সারার মা, দাঁড়িয়ে। জোসেফাইনকে দেখেই ভাঙ্গা গলায় দ্রুত বলে উঠল, মা জোসেফাইন, আমার সারা মা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে? সারা কোথায় সে এখন? কেমন আছে? আতঙ্কের সুরে কথাগুলো বলে উঠল জোসেফাইন। উদ্বেগে আচ্ছন্ন তার মুখ। আহমাদ মুসা দ্রুত উঠে এসে জোসেফাইনের পাশে দাঁড়ালো। বলল, কে জানালো? কোথায় সে মা? পেন্টাগন মিলিটারি হাসপাতাল থেকে কে একজন টেলিফোন করে জানালো। বলল, সারার মা জিনা জেফারসন। অ্যাক্সিডেন্টের খবরের সাথে আর কিছু বলেনি? জোসেফাইন বলল। জিনা জেফারসন কিছু বলার আগেই তার হাতের মোবাইল আবার বেজে উঠল। কলটা ধরল জিনা জেফারসন। কলটা ধরে ওপারের কথা শুনে বলল, হ্যাঁ, আহমাদ মুসা আছে আমার সামনেই দাঁড়িয়ে। ওপারের কথা শুনে এবং কথা শেষ করে মোবাইলটা আহমাদ মুসার দিকে বাড়িয়ে দিয়ে বলল, জর্জ আব্রাহাম জনসন। আহমাদ মুসা কল ধরে সালাম বিনিময়ের পর ওপারের কথা শুনল। মাঝে মধ্যে দু একটা কথাও বলল এবং এভাবে কল শেষ হল। আহমাদ মুসা জিনা জেফারসন এবং জোসেফাইনকে লক্ষ্য করে বলল, সারা জেফারসনের মাথার সামনে আঘাত লেগেছে, তার ডান হাত এবং ডান কাঁধেও আঘাত লেগেছে। কিছুক্ষণের জন্যে সে সংজ্ঞা হারিয়েছিল। হাসপাতালে নেয়ার পর তার জ্ঞান ফিরে আসে। ভার্জিনিয়া থেকে আসার সময় ওয়াশিংটনে ঢোকার পথে একটা গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। কমান্ডোদের গাড়ি তার পেছনে ছিল, তারাই তাকে হাসপাতালে নেয়। জর্জ আব্রাহাম জনসন হাসপাতালে যাচ্ছেন, আমাদের জন্যে সিকিউরিটি ফোর্সের গাড়ি আসছে। সারার তো বড় কোনো ক্ষতি হয়নি, জোসেফাইন বলল, তার কম্পিত কণ্ঠস্বর। পরীক্ষা নিরীক্ষা চলছে, ওর সংজ্ঞা ফিরেছে, বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এসো আমরা প্রার্থনা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠুক, বলল আহমাদ মুসা। আমিন, বলল জোসেফাইন এবং জিনা জেফারসন একই সাথে। আলহামদুলিল্লাহ, সারা তোমাকে আজ অনেক ফ্রেশ লাগছে, তোমার উপর দিয়ে বিরাট ধকল গেল, বলল জোসেফাইন। সারা জেফারসনের মাথার কাছে চেয়ারে বসে আছে জোসেফাইন। তার একটা হাত জেফারসনের মাথায়। সারা জেফারসনের হাতে তখনও ব্যান্ডেজ। মাথার ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, তবে কপালের উপরের ক্ষতটার চিহ্ন এখনও তাজা। ক্ষতস্থানে একটা পেস্টিং ব্যান্ডেজ লাগানো। কাঁধের আঘাতটায় ফ্র্যাকচার ছিল না, তা অনেকটাই সেরে উঠেছে, তবে উপাস ফিরে শোবার মতো এখনও হয়নি। সারা জেফারসনকে মিলিটারি হাসপাতালে সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়েছে। তাকেও হাসপাতালের একটা স্যুটে রাখা হয়েছে। স্যুটে রোগীর কক্ষ ছাড়াও একটা অ্যাটেন্ডেন্ট কক্ষ, একটা গেস্ট রুম, একটা ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং ওয়াশরুম রয়েছে। সারার মা জিনা জেফারসন প্রতিদিনই হাসপাতালে একবার করে আসেন, কিন্তু জোসেফাইন সেই যে এসেছে আর ফিরে যায়নি। আহমাদ মুসাকেও যেতে দেয়নি। আহমাদ আবদুল্লাহ তো রয়েছেই। জোসেফাইনের কথা শুনে সারা জেফারসন তাকালো জোসেফাইনের দিকে। মাথা থেকে জোসেফাইনের হাত সে নিজের হাতে তুলে নিল। বলল, ধকলটা আমার চেয়ে তোমার উপর দিয়েই বেশি গেল। আমি তো শুয়ে থেকেই খালাস, তুমি তো সবকিছুই দেখছো, সবকিছুতেই আছো। তোমাকে কি বলে যে প্রশংসা করব, কিছুই বলার আমার নেই। থামল সারা জেফারসন। তার দুচোখের কোনায় অশ্রু এসে গেছে। জোসেফাইন সারা জেফারসনের অশ্রু মুছে দিয়ে হেসে বলল, আরেকজনের কথা বলছো না কেন? সেও তো আমার সাথে তোমার পাশেই সারাক্ষণ আছে। সারার মুখ লাল হয়ে উঠল, একটু হাসল, বলল, তুমি আছো বলেই তো উনি আছেন, সুতরাং কৃতিত্ব প্রশংসা সব তোমারই প্রাপ্য। জোসেফাইন সারার গলা টিপে দিয়ে বলল, ওরে দুষ্টু, তবু ধরা দেবে না? আমি থাকলেই কি উনি থাকেন? জানো, তোমার মাথায় আঘাত নিয়ে উনি কি ভীষণ উদ্বেগে ছিলেন। আপা, উনি তো সকলের, সব মানুষের, সব দুর্গত মানুষের পাশে উনি ছুটে যান, সারা জেফারসন বলল। জোসেফাইন সারা জেফারসনের চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপ করে থাকল। বলল সে ধীর কণ্ঠে, সারা, এই তুলনা কি তোমার ঠিক হলো? আর 10 জায়গায় যাওয়ার সাথে এখানে তার আশাকে এক করে দেখলে? সারা জেফারসন কিছু বলল না, চোখ বুঝল, মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। জোসেফাইন হাসল। সারা জেফারসনের মুখ ঘুরিয়ে নিল সে নিজের দিকে, বলল, তাকাও আমার দিকে। সারা জেফারসন চোখ খুলল। সারা জেফারসনের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু খসে পড়ল। গড়িয়ে এলো গণ্ড বেয়ে। বলল, আপা, এতদিন ওকে রেখেছেন, ওকে কষ্ট দিচ্ছেন কেন? ওর সময় কত মূল্যবান। আমার ভাবতেও খারাপ লাগছে আপনার কারণে তিনি এভাবে আছেন এখানে।
কথাগুলো বলল সারা চোখ নামিয়ে রেখে। জোসেফাইন সারা জেফারসনের মুখ উপরে তুলে নিয়ে তার চোখে চোখ রেখে বলল, এসব পোশাকের কথা বলবে না সারা, তোমাকে আমি জানি। বলো, এখনই যদি আহমাদ মুসাকে আমি বলি চলে যাও, তুমি খুশি হবে? আবার চোখ বুঝল সারা জেফারসন। চোখ ভরে গেছে তার অশ্রুতে। বন্ধ চোখের বাদ ডিঙ্গিয়ে গড়িয়ে পড়ছে তার অশ্রু। বালিশ থেকে মাথা একটু সামনে ঝুঁকিয়ে এনে জোসেফাইনের হাত জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, এসব প্রশ্ন আমাকে করো না আপা। জানো তুমি, এসব প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। জিজ্ঞাসা আমাকে করো না, আমার হৃদয় ক্ষতবিক্ষত। অ্যাক্সিডেন্টেও আমাকে বাঁচিয়ে রেখে গেল, মরতে পারলে বোধহয় ভালো হতো। কি করব আমি? জোসেফাইন চেয়ার থেকে উঠে সারা জেফারসনের মাথার কাছে বসল। মাথাটা কোলে টেনে নিয়ে চোখ মুছে দিয়ে বলল, সারা, তুমি তোমার আত্মার আহ্বানকে বহিরাগত চিন্তা দিয়ে দমিয়ে রাখতে চাইছ। তা করো না সারা, আত্মার আহ্বানকে তুমি শোনো। উত্তরে সারা কোনো কিছুই বলল না। সে জোসেফাইনের হাত আরও জোরে চেপে ধরল। তোমার ওর সাথে কথা বলা উচিত, সারার কানে কানে বলল জোসেফাইন। আমাকে বিপদে ফেলো না আপা, সারা জেফারসন বলল। এমন সরাসরি আলোচনায় কোনো দোষ নেই সারা, তোমাদের মধ্যে একবার অন্তত এভাবে কথা হওয়া উচিত, বলল জোসেফাইন। জোসেফাইনের কথা শেষ হতেই দরজায় নক হল। উনি এসেছেন বলে জোসেফাইন তাড়াতাড়ি সারার গায়ে চাদর টেনে দিল। মাথার ওড়নাটা কপাল পর্যন্ত নিয়ে এলো। নিজের মাথাতেও চাদর টেনে নিল সে। এসো, বলল জোসেফাইন। আহমাদ মুসা কক্ষে প্রবেশ করল এবং সালাম দিল। তোমার অপেক্ষাই করছি, বলল জোসেফাইন আহমাদ মুসাকে লক্ষ্য করে। কেন, কোনো জরুরি কিছু? সারা ভালো আছে? এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে চুপ করল আহমাদ মুসা। হাসল জোসেফাইন, বলল এত উদ্বিগ্ন হবার কিছুই নেই। একটু থামল জোসেফাইন, তারপর আবার বলল, আহমাদ আবদুল্লাহ কোথায়? গোসল ও খাওয়ার সময় ওর পার হয়ে যাচ্ছে। জবাব দেবার প্রয়োজন হল না আহমাদ মুসার। আহমাদ আবদুল্লাহ দৌড়ে এসে প্রবেশ করল কক্ষে। কোথায় গিয়েছিল আহমাদ আবদুল্লাহ? জোসেফাইন বলল। ওই তো আম্মা, চিলড্রেন কর্নারে, বলল আহমাদ আবদুল্লাহ। ঠিক আছে বেটা, বলে গেলে ভালো হতো, জোসেফাইন বলল। বলে গেছি তো মাম্মিকে, বলল আহমাদ আবদুল্লাহ। ঠিক, আমাকে বলে গেছে আপা, ভুলে গেছি তোমাকে বলতে। জোসেফাইন আহমাদ আবদুল্লাহকে কাছে টেনে নিয়ে একটা চুমু খেয়ে বলল, ধন্যবাদ বেটা, এখন চলো, গোসল করতে হবে, খেতে হবে। চলুন আম্মি, আমি আম্মিকে একটা কথা বলে আসি, বলল আহমাদ আবদুল্লাহ। আচ্ছা, বলে হেসে উঠে দাঁড়ালো জোসেফাইন। আহমাদ আবদুল্লাহ চেয়ারে পা দিয়ে সারা জেফারসনের বেডে উঠে তার মাথার কাছে বসল। পকেট থেকে চকলেট বার বের করে ফিসফিস করে সারা জেফারসনকে বলল, মাম্মি, এই চকলেট বারটি তুমি রাখো, ডাক্তার যেন না দেখে। ওরা তোমাকে তো চকলেট দেয় না, তুমি চুপে চুপে এরা খেয়ে নিও। হেসে উঠল সারা জেফারসন। আহমাদ আবদুল্লাহকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, খেয়ে নেব বাবা, তুমি দিলে, না খেয়ে আমি পারি? আহমাদ মুসা এবং জোসেফাইন মুখ টিপে হাসছে। আহমাদ আবদুল্লাহ বলল, বেটা আহমাদ আবদুল্লাহ, চকলেট বার আমাদের জন্য নেই? মাম্মি অসুস্থ, তোমরা তো অসুস্থ নও বাবা। মাম্মি চকলেট পছন্দ করে, অনেক দিন হলো কেউ তাকে দেয়নি, বলল আহমাদ আবদুল্লাহ। তোমাকে বলেছে বুঝি? জোসেফাইন বলল। আজই তো বলেছে, বলল আহমাদ আবদুল্লাহ। সারা জেফারসনের চোখে মুখে বিব্রত ভাব ফুটে উঠেছে। সে চাদর টেনে নিল মুখের উপর। হেসে উঠল আহমাদ মুসা এবং জোসেফাইন। বলল জোসেফাইন হাসতে হাসতে, আহমাদ আবদুল্লাহ, তোমার মাম্মির সিক্রেট ফাঁস করে দিলে। আমার তো চোখে পড়েনি তার চকলেট প্রীতির কথা, তুমি জানলে কি করে? কেন, মাম্মি তো সবসময় আমাকে সাথে নিয়ে চকলেট খাই, বলল আহমাদ আবদুল্লাহ। সারা মুখ থেকে চাদর সরিয়ে নে আহমাদ আবদুল্লাহ বলে ধরতে গেল তাকে। আহমাদ আবদুল্লাহ না বলে উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে লাফ দিয়ে বেড থেকে নেমে গেল। মেঝেতে পড়ে আহমাদ আবদুল্লাহ বলল আহ, এবং কোঁকিয়ে উঠল। আহমাদ আবদুল্লাহ বলে চিৎকার করে উঠে সারা জেফারসন মাথা তুলে ঝুঁকে পড়তে গেল বেডের পাশে, পারল না অনতি দূরে তার মাথা নিতে। তার আগেই মাথায় আর্তনাদ করে উঠল সে। তার মাথাটা বালিশের উপর পড়ে গেল। আহমাদ আবদুল্লার দিকে ছুটে গিয়েছিল জোসেফাইন। আহমাদ মুসাও ছুটে এলো জেফারসনকে ধরতে। জোসেফাইন পাঁজাকলা করে আহমাদ আবদুল্লাহকে কোলে তুলে নিয়েছে। দেখতে লাগলো ব্যথা কোথায় লেগেছে। আহমাদ আবদুল্লাহ থেমে গেছে। সে বলছে, পায়ে লেগেছিল, এখন আর ব্যথা নেই। ওদিকে আহমাদ মুসা সারা জেফারসনের ডান কাঁধ এবং মাথা ধরে আস্তে আস্তে বালিশের উপর শুয়ে দিল। আলগা হয়ে পড়ে চাদরটা ঠিক করে দিল। সারা চোখ বুজেছিল। আহমাদ মুসা বলল, মিস সারা,
কাঁধের যন্ত্রণাটা বাড়ছে নাকি কমছে? হাতের আঘাতটায় কোনো চাপ লাগেনি তো? ধন্যবাদ। হঠাৎ ওটাই ব্যথা লেগে গেছিল, এখন কমে যাচ্ছে, হাত ঠিক আছে বলে চোখ খুলে তাকালো সারা জেফারসন জোসেফাইনের দিকে। বলল, সরি আপা, ওভাবে ওকে ধরতে যাওয়াটা ঠিক হয়নি। দুষ্টু যে এখান থেকে লাফ দিতে পারে বুঝতেই পারেনি। তুমি এ নিয়ে ভেবো না সারা, ওর কিছু হয়নি। পাটা একটু বাঁকা হয়ে পড়ায় একটু ব্যথা পেয়েছে, তার সঙ্গে সঙ্গেই সেরে গেছে। তবে তোমার ওভাবে উঠে পড়াটা কিন্তু ঠিক হয়নি। জোসেফাইন বলল, কখন যেভাবে উঠেছি বুঝতেই পারেনি, সারা জেফারসন বলল, তার মুখে ম্লান হাসি। জোসেফাইন আহমাদ আবদুল্লাহকে কোল থেকে নামিয়ে বলল, চলো এখন গোসলে যেতে হবে। জোসেফাইন সারার কাছে গিয়ে তার মাথায় স্কার্ফ ঠিক করে দিয়ে ওড়নাটাও ভালো করে মাথায় টেনে দিল। বলল, কম্বলটাকে আরেকটু টেনে দেব গায়ে? দাও আপা, সারা জেফারসন বলল। কম্বল সারার কোমর পর্যন্ত টেনে দিল। জোসেফাইন গেল আহমাদ মুসার কাছে, বলল, আমি আহমাদ আবদুল্লাহকে গোসল করে খাইয়ে নিয়ে আসছি, তুমি একটু বসো এখানে, নার্স পাশের কেবিনেই আছে। আচ্ছা এসো, বলল আহমাদ মুসা। যাবার জন্য পা বাড়িয়েও ঘুরে দাঁড়িয়ে বলল, টেবিলে সারার মোবাইলটা আছে, ওদিকেও একটু দেখো, মাঝে মাঝে টেলিফোন আসে। টেলিফোন এলে কি সরি বলবো না মিস সারাকে দিতে হবে? বলল আহমাদ মুসা। হাসল জোসেফাইন, বলল, সারার কাছে কোনো অপ্রয়োজনীয় টেলিফোন আসে না, সরি বলবে কেন? কি নিয়ম তোমাদের? আমি কি টেলিফোন ধরে মিস সারাকে দেব না রিং অবস্থায় দেব? বলল আহমাদ মুসা নিচু কণ্ঠে। হাসল জোসেফাইন, বলল, আমাকে দেরি করানোর চেষ্টা করছো? একটু থামল জোসেফাইন, বলল, পার্সোনাল সেক্রেটারি বলে কাকে জানো তো? এখন থেকে সেই সেক্রেটারির দায়িত্ব পালন করতে হবে তোমাকে। তথাস্তু, বলল আহমাদ মুসা। জোসেফাইন আহমাদ আবদুল্লার হাত ধরে চলে গেল। আহমাদ মুসা গিয়ে বসল সোফায়। সেন্টার টেবিলটার নিচের তাক থেকে একটা ম্যাগাজিন তুলে নিল। এমন সময় দরজায় নক হল। আহমাদ মুসা উঠে দরজায় গেল, দেখল মেজর ম্যাক আর্থার দাঁড়িয়ে, তার সাথে মেজর নেলসন এবং আরেকজন এশীয়। মেজর নেলসন আহমাদ মুসাকে স্যালুট দিয়ে বলল, স্যার, ইনি সৌদি দূতাবাস থেকে এসেছেন, আপনার জন্য একটা মেসেজ আছে। মেজর নেলসন সারা জেফারসনের এই হসপিটাল স্যুটের নিরাপত্তার দায়িত্বে আছে। মেজর নেলসন কথা শেষ হতেই সৌদি দূতাবাসের লোকটি বলল, আসসালামু আলাইকুম স্যার, আমি ব্রিগেডিয়ার আমর আবদুল্লাহ বিন আবদুল্লাহ, ওআইসির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান এবং রাবেতা আলাম আল ইসলামীর সংখ্যালঘু কমিটির সভাপতির একটা যৌথ বার্তা নিয়ে এসেছি। ব্রিগেডিয়ার আমর বার্তাটি তুলে দিল আহমাদ মুসার হাতে। আহমাদ মুসা বার্তাটি হাতে নিয়ে ইনভেলপের উপরে লেখাটা পড়ল। তাতে লেখা রয়েছে, ব্রাদার আহমাদ মুসা, প্রযত্নে সারা জেফারসন, জেফারসন ভিলা, ওয়াশিংটন। ব্রিগেডিয়ার আমরই আবার কথা বলল, স্যার, অনুমতি দিলে আমি আসতে পারি। কিন্তু ব্রিগেডিয়ার, মেহমানদারির কি হবে? হেসে বলল আহমাদ মুসা, ধন্যবাদ স্যার, আমি হাসপাতালে এসেছি, এটা মেহমানদারির জায়গা তো নয়, বলল ব্রিগেডিয়ার আমর। আচ্ছা ব্রিগেডিয়ার, আবার দেখা হবে, বলল আহমাদ মুসা। সালাম দিয়ে ব্রিগেডিয়ার আমর মেজর নেলসনের সাথে চলে গেল। সারা জেফারসনের কক্ষে ফিরে এলো আহমাদ মুসা। সোফায় বসল এসে। মনে হলো কেউ এসেছিলেন, না বসেই চলে গেলেন। জিজ্ঞাসা করল সারা জেফারসন আহমাদ মুসার দিকে না তাকিয়েই। হ্যাঁ মিস সারা, সৌদি আরব দূতাবাস থেকে ব্রিগেডিয়ার আমর এসেছিলেন ওআইসি এবং রাবেতার একটা বার্তা নিয়ে চলে গেছেন তিনি, বলল আহমাদ মুসা। বার্তা? কি বার্তা? বলল সারা জেফারসন, তার কণ্ঠে একটা চমক ওঠার ভাব। বার্তাটা বন্ধ ইনভেলপ এখনও খুলেনি, আহমাদ মুসা বলল। আহমাদ মুসা ইনভেলপ তুলে নিয়ে খুলতে গেল। বেজে উঠল টেবিলের উপর রাখা সারা জেফারসনের টেলিফোন। আহমাদ মুসা উঠে গিয়ে মোবাইল তুলে নিয়ে কল অন করে সারা জেফারসনের কাছে নিয়ে গেল। মোবাইল বেজে উঠলে সারা জেফারসন এদিকে তাকিয়েছিল। সে তার ডান হাত বাড়িয়ে আহমাদ মুসার হাত থেকে মোবাইলটা নিল, বলল, ধন্যবাদ। ভালো, আপনি খুব ফর্মাল হয়ে গেছেন, মোবাইল সারা জেফারসনের হাতে দিয়ে বলল আহমাদ মুসা। মুহূর্তের জন্য সারা জেফারসন একটু থমকে যায়, কিছু বলে না। মোবাইলে অনুচ্চস্বরে কিছু কথা বলল। কথা শেষ করে মোবাইলটা টেবিলে ফেরত দেওয়ার জন্যে মোবাইল সহ হাত বাড়িয়ে বলল, প্লিজ। আহমাদ মুসা উঠে গিয়ে সারা জেফারসনের হাত থেকে মোবাইলটা নিল। সে ফিরছিল সোফায়। আমি বেশি ফর্মাল হয়ে গেছি, তার সাথে সাথে আমি, আপনি এবং মিশও তো হয়েছি। আহমাদ মুসা থমকে দাঁড়াল, বলল, ও এই কথা, অনেকদিন পর দেখা তো, অনেক কিছু ভুলে গেছি। সারা জেফারসন আহমাদ মুসার এ কথার জবাব দিতে
গিয়েছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল। বলল, একটা কথা বলতে পারি? গম্ভীর কণ্ঠ সারা জেফারসনের। অবশ্যই, বলো, বলল আহমাদ মুসা। সঙ্গে সঙ্গে কথা বলল না সারা জেফারসন। একটা বিব্রত অবস্থা তার চোখে মুখে, প্রবল একটা দ্বিধা দ্বন্দ্বের ছায়া তার চেহারায়। নীরবতা ভেঙে সে বলল অবশেষে, জোসেফাইন আপার অসম্ভব চিন্তার বিষয়টা আপনি কি জানেন? সারা জেফারসনের কথাগুলো বাঁধো বাঁধো এবং কিছুটা ভাঙা কণ্ঠ। প্রশ্ন শুনে আহমাদ মুসার চোখে মুখেও গাম্ভীর্য নেমে এলো। সঙ্গে সঙ্গে এর উত্তর তার কাছ থেকে এলো না। একটু ভেবে বলল, হ্যাঁ সারা জেফারসন, আমি হাসপাতাল থেকে ফেরার পর জোসেফাইন তার চিন্তার কথা আমাকে বলেছে। একটু থামল সে, শুরু করল আবার। জোসেফাইনের চিন্তাকে অসম্ভব বলেছ সারা। জোসেফাইন যখন আমাকেও তার এই চিন্তাটার কথা বলেছিল, তখন আমিও তার চিন্তাকে অস্বাভাবিক, অন্যায় এবং অপ্রয়োজনীয় বলেছিলাম, কিন্তু এখন তা মনে করছি না। কেন? সারা জেফারসন বলল, আমি যেটা শুনেছি এবং দেখেছি এবং আজ যা দেখলাম, তাতে এটা নিশ্চিত আহমাদ আবদুল্লাহর মাম্মি আমাদের পরিবারের একজন হয়ে গেছেন। আহমাদ আবদুল্লাহ তার মাম্মিকে ছাড়তে পারবে না এবং তার মাম্মিও আহমাদ আবদুল্লাহকে কষ্ট দিতে পারবে না। সুতরাং জোসেফাইনের চিন্তা আর অসম্ভব, অস্বাভাবিক নেই, বলল আহমাদ মুসা, তার গম্ভীর কণ্ঠ। সারা জেফারসনও উত্তর দিতে দেরি করল। বলল ধীর কণ্ঠে, আহমাদ আবদুল্লাহ অবুঝ ছেলে, তার কথা, তার কাজ আর অন্যের সিদ্ধান্ত এক হতে পারে না। সে পরিবারের অংশ, কেন্দ্র নয়। সারা জেফারসন বলল, পরিবারের কেন্দ্রেই এটা বলেছে সারা জেফারসন, বলল আহমাদ মুসা। এই বলাটা একটা অবুঝ শিশুর মন নির্ভর, তার ভালো লাগা নির্ভর। সারা জেফারসন বলল, না সারা, এই বলাটা ওই শিশুর মাম্মির মন নির্ভর, তার মাম্মির ভালো লাগা নির্ভর, তার মাম্মির জীবন নির্ভরও, বলল আহমাদ মুসা। সারা জেফারসনের মুখ রক্তিম হয়ে উঠেছে, অশ্রুতে ভারী হয়ে উঠেছে তার দু চোখ। আহমাদ মুসার কথার কোনো জবাব দিতে পারল না সে। কথা সে বলতে পারছে না, আহমাদ মুসার ওই বলাটা মন নির্ভর নয়, ভালো লাগা নির্ভর নয়, তার জীবন নির্ভর নয়। বলবে কি করে? এর চেয়ে বড় সত্য তার জীবনে আর কি আছে? এ সময় ঘরে প্রবেশ করল জোসেফাইন। ধন্যবাদ আহমাদ মুসা, ধন্যবাদ সারা, আমি তোমাদের শেষের দিকের সব কথাই শুনেছি, বলতে বলতে এগিয়ে এলো জোসেফাইন। বসল এসে সে আহমাদ মুসার সামনে কার্পেটের উপর। আহমাদ মুসার দুহাত টেনে নিয়ে চুমু খেয়ে বলল, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আহমাদ মুসা। একজন লাভিং স্বামী হিসাবে, অন্যায়ের প্রতিরোধ এবং সত্যের সংগ্রামের জন্য দায়ী হিসাবে, এবং একজন দায়িত্বশীল মানুষ হিসাবে, যা এই মুহূর্তে করা দরকার তা তুমি করেছ। আবেগে রুদ্ধ হয়ে গেল জোসেফাইনের কণ্ঠ। বলে জোসেফাইন উঠে দাঁড়াল, ছুটে গেল সারা জেফারসনের কাছে। তার মাথার কাছে বসে তার হাত জড়িয়ে ধরে বলল, আল্লাহর ইচ্ছা যে কি সেটা পরিষ্কার হয়ে গেছে সারা। তা না হলে ৭ সাগর ১৩ নদী পার হয়ে আমি ছুটে আসবো কেন তোমার কাছে? আর ওর মতো লোককে বুঝাবার ক্ষমতাকে আমাদের আছে? তিনি আমার চিন্তা শোনার পরে যে ভূমিকা নিয়েছিলেন, তাতে তো আমি ঘাবড়ে গিয়েছিলাম। দেখো, তিনিও যুক্তির কাছে, বাস্তবতার কাছে এবং নিশ্চয় আল্লাহর ইচ্ছার কাছে নিজের অবস্থান থেকে সরে এসেছেন। এটা আল্লাহর রহমত। সারা, তুমি ওর শেষ কথাটার জবাব দাওনি, তোমার কথাটা বলো সারা। সারার চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছিল। বলল অশ্রুরুদ্ধ কণ্ঠে, আল্লাহর কি ইচ্ছা আমি বুঝতে পারছি না, হয়তো তুমি তা বলছো সেটাই, কিন্তু তোমাকে বলেছি আপা, তুমি যা বলবে আর উনি যা বলবেন তার বাইরে আমি যেতে পারবো না, পারি না। জোসেফাইন সারার কপালে একটা চুমু খেয়ে বলল, ধন্যবাদ, তুমি আমাদের ইচ্ছার সাথে একমত হয়েছ, কিন্তু তোমার মত কি সেটা জানা গেল না। আমাকে আর কিছু বলতে বলো না আপা। সারার কোন কথাটা তোমার অজানা আছে? বলল সারা মুখ নিচু গলায়, প্রায় ফিসফিস করে। ধন্যবাদ সারা, আমার বুক থেকে পাথরটা নেমে গেল, আলহামদুলিল্লাহ, বলে মুখ ফিরালো জোসেফাইন আহমাদ মুসাকে কিছু বলার জন্যে। দেখল আহমাদ মুসা নেই, কোন ফাঁকে সে চলে গেছে। হাসল জোসেফাইন, মনে মনে বলল, আমি খুব খুশি আহমাদ মুসা, তুমি আমার অনুরোধ রেখেছ। তুমি সারাকে এভাবে না বললে সারার মনে কোথাও একটা অন্ধকার, অস্পষ্টতা থেকেই যেত। সারার যেটুকু জানার বিষয় ছিল জেনে গেছে, সে এখন দ্বিধাহীন। আলহামদুলিল্লাহ। আহমাদ মুসা সরে পড়েছে সারা, বলল জোসেফাইন হাসতে হাসতে। জোসেফাইন উঠতে যাচ্ছিল, সারা জেফারসন তার হাত টেনে ধরে রাখল।
জোসেফাইন বলল, ফিরে, কি হলো? তুমি একটু বসো আপা, আমার খুব খারাপ লাগছে। উনি বললেন, বটে আমি তোমাদের পরিবারের একজন হয়ে গেছি, কিন্তু আমার শুধুই মনে হচ্ছে একটা সুন্দর সাজানো পরিবেশ যেন লণ্ডভণ্ড করে দিলাম আমি। মনে হচ্ছে সবাই যেন অবাক বিস্ময় নিয়ে আমাকে দেখছে, একটা অন্যায় বোধ আমাকে কুঁকড়ে দিচ্ছে। সারা জেফারসন বলল, তার কণ্ঠ ভারী। জোসেফাইন সারা জেফারসনের আরও ক্লোজ হয়ে বসে সারার মাথায় হাত রাখল। বলল, তোমার এই বোধটা শুধুই তোমার নয়, আমেরিকার একটি সংস্কার। শুধু আমেরিকার নয়, গোটা দুনিয়া জুড়ে নারী অধিকার এবং নারী আন্দোলনের সামনে আসা বহু বিবাহের বিরুদ্ধে সর্বব্যাপী প্রচারের পর একটা কুসংস্কার মানুষের মনে দানা বেঁধে বসেছে। সেই কুসংস্কারই অন্যায় বোধের রূপ নিয়ে তোমাকে পীড়া দিচ্ছে। আপা, তুমি এই বোধকে একদম কুসংস্কারই বলে ফেললে, সারা জেফারসন বলল। যা স্বাভাবিকতার বিরুদ্ধে, যা মানবিকতার বিরুদ্ধে, সুস্থ জীবনধারার বিরুদ্ধে, তা অবশ্যই কুসংস্কার, বলল জোসেফাইন। তুমি অনেক ভারী কথা বলছো আপা। সে ভারী কথাটা আবার চলমান বিশ্বাস ব্যবস্থার বিপরীত। একাধিক বিয়ের ব্যবস্থাকে তুমি বলছো স্বাভাবিক, মানবিক, সুস্থ জীবনধারার অংশ। অথচ আজকের প্রতিষ্ঠিত বিশ্বাস এবং সিদ্ধান্ত হল একাধিক বিয়েই বরং নারীর মৌলিক অধিকারের পরিপন্থী এবং সেহেতু মানবাধিকারেরও বিরোধী একটা স্বেচ্ছাচার, সারা জেফারসন বলল। হাসল জোসেফাইন, বলল, একাধিক বিয়ে ব্যবস্থা সম্পর্কে ওদের প্রথম ভুল হল এটাকে সার্বিক সাধারণ সামাজিক ব্যবস্থা হিসাবে দেখা, অথচ এটা তা নয়। এটা সাধারণ সামাজিক বিয়ের ব্যবস্থার একটি ব্যতিক্রমী বিধান। এ বিধান দেয়া হয়েছে মূলত সামাজিক সমস্যা মোকাবিলা করার জন্যে। ইয়াতিমের মতো অসহায় মেয়েদের সমস্যা সমাধান উপলক্ষেই এই বিধান দেয়া হয়েছে। তুমি কোরআন শরীফের সূরা নিসার ৩ নম্বর আয়াত দেখেছ নিশ্চয়। তোমরা যদি আশঙ্কা করো যে ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার বা শ্লীলতা পবিত্রতা রক্ষা করতে পারবে না, তাহলে তাদের মধ্যে যাদের পছন্দ তাদের বিয়ে করো, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার বা সমান ব্যবহার করতে পারবে না, তাহলে একজনকে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকে। এতে পক্ষপাতিত্ব না করার অধিকতর সম্ভাবনা। সূরা নিসার আরও সামনে এগোলে তুমি 129-30 নম্বর আয়াতে দেখতে পাবে আল্লাহ বলেছেন, আর তোমরা যতই ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের সাথে সমান ব্যবহার কখনোই করতে পারবে না। তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না এবং অপরকে ঝুলানো অবস্থায় রেখো না। যদি তোমরা নিজের সংশোধন করো এবং সাবধান হও, তবে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু। যদি তারা পৃথক হয়ে যায়, তবে আল্লাহ তাদের প্রাচুর্য দ্বারা তাদের প্রত্যেককে অভাব মুক্ত করবেন। আল্লাহ প্রাচুর্যময় এবং প্রজ্ঞাময়। সূরা নিসার এই 3 আয়াতের তুমি যদি সারাংশ করো তাহলে দেখবে, 1. সমস্যা মোকাবিলা, ব্যভিচার এবং অবৈধ অসামাজিক সম্পর্ক রোধ করার জন্যে পছন্দের নারীদের 4 জন পর্যন্ত বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে। 2. স্ত্রীদের প্রতি সুবিচার এবং সমান ব্যবহার যদি করতে না পারে, তাহলে এই 4 জন পর্যন্ত বিয়ের অধিকার কেড়ে নিয়ে 1-এর মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। তবে এক্ষেত্রে মাত্র কৃতদাসীদের বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে। বিয়ে না করলেও কৃতদাসীরা মালিকের সম্পত্তি হিসাবে মালিকের দ্বারা ব্যবহৃত হয়। এটা বন্ধ করা এবং কৃতদাসীদের সম্মান দেওয়ার জন্যেই তাদের বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে। এর আরও কারণ হল এতে নতুন কোনো পক্ষপাতিত্বের ভয় নেই। 3. একাধিক স্ত্রীর প্রতি সমান ব্যবহার সম্ভব নয়, এ ঘোষণা করে একাধিক বিয়ের পথ কার্যত বন্ধ করা হয়েছে। এবং যদি বিয়ে হয়েও যায়, তাহলে অবিচার না করে ঝুলিয়ে না রেখে পরস্পরকে বিচ্ছিন্ন হবার অনুমতি দেয়া হয়েছে। এবং এক্ষেত্রে আল্লাহ উভয়ের প্রতি সন্তুষ্ট হবেন এবং সাহায্য করবেন। আমি যে 3টি পয়েন্ট তুলে ধরলাম যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার সারমর্ম হল মানবিক ও সামাজিক শৃঙ্খলা পবিত্রতার লক্ষ্যে 4 পর্যন্ত বিয়ের পথ খুলে রাখা হয়েছে। কিন্তু এই অনুমতিকে সাংঘাতিকভাবে শর্ত সাপেক্ষ করে একাধিক বিয়ের পথ কার্যত বন্ধ করে দেয়া হয়েছে। যারা একাধিক বিয়েকে খারাপ চোখে দেখেন এবং একাধিক বিয়ের অনুমতি দেয়ায় ইসলামের সমালোচনা করেন, তারা ইসলামী বিধানের বাস্তবতা অনুধাবন করলে তারা তাদের সমালোচনার জন্য লজ্জিত হবেন এবং এ বিধানকে গ্রহণ করবেন সামাজিক ও পারিবারিক সমস্যা মোকাবেলার জন্যে।
দেখো সারা, প্রত্যেকটা আইন বা কঠোর আইনের এক বা একাধিক এক্সেপশন বা ব্যতিক্রম থাকে। বিয়ের ক্ষেত্রেও ইসলাম একটা ব্যতিক্রম রেখেছে। এটাই মানবিক এবং সামাজিক। থামল জোসেফাইন। সারা জেফারসনের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। বলল, ধন্যবাদ আপা। আমার কি মনে হচ্ছে জানো, আমাদের আমেরিকান খ্রিস্টান সমাজে যে ভয়াবহ ঘটনা ঘটছে ও বাড়ছে, তাকে উদাহরণ হিসেবে সামনে এনে ইসলামের এ বিধানের উপকারিতা তুলে ধরে আমি দীর্ঘ বক্তৃতা দিতে পারব। সূরা নিসা আমি পড়েছি আপা, কিন্তু এই কথাগুলো এভাবে আমার মাথায় আসেনি। ধন্যবাদ তোমাকে। একটু থেমে জেফারসন আবার বলল, আমাদের আমেরিকান সমাজে কি এ বাস্তবতা কোনোদিন বুঝবে আপা? যতদিন না বুঝবে ততদিন তাকে অনেক পারিবারিক সামাজিক সমস্যায় ভুগতে হবে। বুঝলে এই শর্তযুক্ত ব্যতিক্রমকে মানুষ একটা বড় কল্যাণ হিসেবেই গ্রহণ করবে, বলল জোসেফাইন। শর্তের কথা উনি নিশ্চয় জানেন। আল্লাহ যেখানে নিজে বলেছেন সমান ব্যবহার তোমরা কিছুতেই করতে পারবে না, সেই সমান ব্যবহার উনি কিভাবে করবেন? সারা জেফারসন বলল, তার ঠোঁটে হাসি। বিয়ের পর তুমি তাকে জিজ্ঞেস করো, তবে ওর প্রতি আমার আস্থা আছে। তিনি কোনো অন্যায় করতে পারেন না। আর আমি, তুমি, আমরা তো কোনো প্রতিযোগী নই সারা, বলল জোসেফাইন। সারা জেফারসনের মুখ গম্ভীর হয়ে উঠল। বলল, প্রতিযোগিতা কেন আপা? আমি তো তোমার পাশে বসা